আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আজকে আমাদের এপিসোডটা হলো নদীর জিন। থাম্বনেল দেখে আপনারা বুঝতে পারছেন যে আজকে নদী কেন্দ্রিক কাহিনী থাকবে। আর আমাদের চ্যানেলটি যেহেতু নতুন, চ্যানেলটিকে অবশ্যই সবাই সাবস্ক্রাইব, শেয়ার, লাইক এবং বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিবেন। আর আমাদের কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা সন্দেশে দেখবেন, কারণ আমরা প্রফেশনাল আর যে না, চেষ্টা করছি আপনাদেরকে ভালো কিছু কাহিনী উপহার দেওয়ার। যাই হোক, আমাদের ইমেল অ্যাড্রেসটি হলো bhutghonta@gmail.com। স্পেলিংটি হলো BHOOT, ভূত ঘন্টা GHONTA, ঘন্টা @gmail.com। আচ্ছা, এবার আমরা কাহিনীতে চলে যাই। তো কাহিনীটি হলো এক বড় ভাইয়ের কাছ থেকে আমরা সংগ্রহ করা। এই যেহেতু ওনার এজ মোটামুটি আপনার 80 হয়ে গেছে, তো অনেক আগের কাহিনী এটা। তো ওনার গ্রাম ছিল আপনার পিরোজপুর। তো পিরোজপুর তখন তো আপনার অনেক আগের কথা, তো তখন তো আপনার নদী নালা অনেক ভরপুর ছিল, এখন অনেক কমে গেছে। তো একদিন সে আপনার পানি গোসল করতে গেল। তো নদী থেকে যে শাখা নদীগুলো আসে, খাল বলি আমরা একে, ওই খালে গোসল করতেছে উনি। তো ধরেন যে তার নামটা আমরা একটা আনুমানিক একটা নাম দেয়, যেহেতু উনি তার নামটা প্রকাশ করতে অনিচ্ছুক ছিল। তো অনেকেই নাম বলতে চায় না, কারণ দেখা যায় যে ঘটনার সময় তারা কেউ হয়তো বা চিনেও যেতে পারে, এর জন্য বলে না। যাই হোক, তার নাম ধরে নিলাম আমরা মামুন। তো মামুন ভাই যখন গোসল করতেছে খালে, তো হঠাৎ তার মনে হলো পায়ে কিছু একটা লতার মতো জড়ায় গেছে। উনি ভাবলো লতাই হবে, যেহেতু খালে এগুলো থাকতেই পারে। তো অনেক চেষ্টা করলো, কিন্তু ছুটতেছে না। তো উনি চিন্তা করলো তাহলে আমি ডুব দেই। তো উনি ডুব দিল। ডুব দেওয়ার পরে উনি দেখলো যে একটা পিচ্চি বাচ্চা 2 হাত দিয়ে ওনার পাটা ধরে আছে। এটা দেখে উনি তো উঠার পরে খুব চিল্লাচিল্লি, ভূত, পানির নিচে ভূত আছে, অনেক চিল্লাচিল্লি করতেছে। আশেপাশে যারা নদীতে খালে গোসল করতেছিল এরা উঠে গেছে ওনার চিল্লাচিল্লিতে। বলে যে কী হয়েছে? পরে উনি বললো যে আমি পানির নিচে একটা বাচ্চাকে দেখলাম যে আমার পা 2টা ধরে রয়েছে। আমি অনেক কষ্ট করে ছুটে পরে উঠলাম। যাই হোক, এই ঘটনা মোটামুটি গ্রামে ছড়াই গেল। তো এর মধ্যে জানা গেল যে একটা ছেলে গ্রামে মিসিং, ওকে পাওয়া যাচ্ছে না। তো উনি চিন্তা করলো যে একটা ছেলে পাওয়া যাচ্ছে না, এখন উনি আবার ওই ছেলেটাকে চিনত। হ্যাঁ, তো উনি বললো ছবিটা দেখি। তো ছবি দেখে বললো যে এই ছেলেকে তো আমি পানির নিচে দেখছি। বলে কি বলেন? বলে হ্যাঁ। বলে পানির নিচে দেখছেন, কিন্তু ওকে তো পাওয়া যেতেছে না খুঁজা। তো তা আমি জানি না, কিন্তু ওকে আমি পানির নিচে দেখছি, আমার পা জড়ায় ছিল। তো সবাই তো অনেক খোঁজাখুঁজি করলো, ছেলেটাকে পায় না। তো এইভাবে ওই দিন চলে গেল। পরের দিন ভোরবেলা আপনার ওই খালের পাশে যে দেখবেন যে খালের পানি একটু শুকায় গেলে একটু কাদা কাদা থাকে, ওই কাদার মধ্যে 2টা পা উপরের দিকে আর মাথাটা নিচের দিকে মাটিতে গাড়া অবস্থায়। তো সকালবেলা যারা আপনার নামাজ পড়তে বেরিয়েছে তারা এটা দেখলো। দেখার পর তারা তাড়াতাড়ি যায় উঠে, দূর থেকে মনে হচ্ছে একটা পিচ্চি বাচ্চার পা দেখা, ধরেন যে 10-12 বছর বা এরকম হবে। ও সাথে উঠাইলো, দেখলো যে না, ও মারা গেছে। ওই বাচ্চাটাই যেটা মিসিং ছিল। আর পানির নিচে যাকে
ওই মামুন ভাই দেখছে এই বাচ্চাটা ওই বাচ্চাটাই, উনি দেখে পরে বলল। তো যাই হোক, গ্রামে তো একটা শোকের ছায়া নেমে আসলো। তো ওই খালে এখন কেউ তেমন একটা গোসল করে না, একটু ভয় সবার মনে। তো যাই হোক, এরকম করে মোটামুটি আপনার মাস 6 চলে গেল, মানুষের মনে ভয়ও আস্তে আস্তে কমে গেল। তো মানুষ আবার গোসল করা শুরু করলো খালে। তো আবার সেই একই অবস্থা, আবার নামলেই দেখা যেতেছে যে পা জড়া যেতেছে কিসে জানি। তো আবার এরকম করে 2 জনের আপনার ওই মৃত্যু হইল। তখন পা জোড়া নিচে নিচে টাইনে নিয়ে যেত, ওই টাইনে নিয়ে আপনার পরে লাশটা ভাসে উঠত। তো এরকম হওয়ার পরে ওই গ্রামে কেউ আর ওই খালে গোসল করতে নামে না, বর্ষা আসলেও নামে না। তো যাই হোক, এখন নামে না, ভালো কথা, কোনো সমস্যা নাই। কিন্তু আরেকটা জিনিস যেটা দেখা দিল আর কি ওই গ্রামে, যে রাতে আপনার ঘর থেকে বেরোলে স্বাভাবিক ব্যাপার, গ্রামে আপনারা দেখবেন ওয়াশরুমটা বাইরে থাকে। তো গ্রামে দেখবেন যে ওয়াশরুমটা বাইরে, ওই যেহেতু প্রস্রাব করতে মানুষ উঠে রাতে, তো এরকম করে আপনারা বের হলে মানে ভয় পাইতেছে তারা, মানে আজব কিছু দেখতেছে, অনেক লম্বা, হ্যাঁ, মানে বিশ্রী চেহারা, শব্দ পাইতেছে তারা। তো পুরা গ্রামে মোটামুটি তখন খবর হয়ে গেল যে রাতে বেরোলে এই বিভিন্ন ধরনের আজে বাজে শব্দ, তারপরে অনেকে অনেক কিছু দেখতেছে। তো তারা ভাবলো যে না, এখন তো অনেক হয়েছে, আমরা কাজ করি, আমাদের মসজিদের যে ইমাম সাহেব আছে, ইমাম সাহেবকে আমরা বলি। তো ইমাম সাহেবকে তারা বললো, ইমাম সাহেবকে, যে এরকম আমাদের সাথে এরকম ঘটনা ঘটতেছে। তো ইমাম সাহেব বললো, এক কাজ করো, তোমরা ওই খালের ওখানে কয়েকজন পাহারা দাও রাতে। তো খালের ওখানে কয়েকজন পাহারা দেওয়া শুরু করলো। তো পাহারা দেওয়ার পর থেকে না এই ঘটনাগুলো ঘটতেছে না। হ্যাঁ, যেমন রাতে আপনার বিভিন্ন ধরনের শব্দ শুনতো, আবার বিভিন্ন অবয়ব দেখতো, বড় বড়, প্রায় 30 ফিট 40 ফিট সমান লম্বা। তো এগুলো আস্তে আস্তে বন্ধ হয়ে গেল। তো আস্তে আস্তে বন্ধ হয়ে যাওয়ার পর গ্রামের মানুষও মোটামুটি নর্মালভাবে চলে আসলো। তার কিছুদিন পর থেকে আপনার 2-1 জন যারা রাতে বেরোয়, তারাই মনে করেন আপনার ওই অবয়বের কবলে পড়ে যায়। অবয়ব তাদের ভয় দেখায়, চড় থাপ্পড় দেয়, হ্যাঁ, কারো গাল বাঁকা হয়ে যেতেছে, কেউ চোখে দেখতেছে না, এরকম শুরু হলো গ্রামে। পর আবার ইমাম সাহেবকে বলা হইলো। তো ইমাম সাহেব বললো যে কালকে রাতে আপনারা আমার সাথে থাকবেন, কিন্তু কেউ কোনো কথা বলবেন না, যা করার আমি করব। তো ইমাম সাহেব ওই ঠিক খালের ওখানে যেখানে আপনার বাচ্চাটাকে পাওয়া গেছে, তো খালটা তো ডাইরেক্ট আপনার নদীতে পড়ছে। তো ওখান থেকে দেখা যায় যে খালটা যে নদীতে গিয়ে পড়ছে পুরাটা দেখা যায়, নদীর এই পার ওই পার। তো উনি কী করলো, ঠিক ওই স্থানে উনি দাঁড়ায় আছে। রাত তখন মোটামুটি আপনার বেশ রাত। তো দেখতেছে যে নদীর উপর দিয়ে বা নদীর ওখানে হাঁটতে হাঁটতে একটা মহিলা আসতেছে, কিন্তু মহিলার পা পানিতে লাগতেছে না, মনে হয় সে ভাইসা ভাইসা আসতেছে। যখন তার সামনে আসলো, তখন সেই ইমাম সাহেব তাকে একটা সালাম দিল, অনেক লম্বা। তখন সেই মহিলা বলল যে আপনি আমাকে কেন ডাকছেন? তখন ইমাম সাহেব বলল যে আপনার সাথে আমার কিছু কথা আছে, আপনি যদি কিছু মনে না করেন তাহলে আমরা ওই পাশে একটা বাংলোর মতো আছে, আমরা ওখানে যেয়ে কথা বলি। উনি বললেন যে আচ্ছা ঠিক আছে। ইমাম সাহেব আর ওই যে মহিলাটা ওখান থেকে নদী থেকে আসছে, তার হাতে আবার একটা লাঠি ছিল, ভর দিয়ে দিয়ে হাঁটতেছে। তো তারা ওই ঘরে গেল, ঘরে গিয়ে বসার পরে তাকে জিজ্ঞেস করলো, আচ্ছা আপনাকে যে আমি ডাকছি, আপনি আসছেন, আপনি জানেন কারণটা কি, আমি আপনাকে কেন ডাকছি? তখন ওই মহিলাটা বলে যে হ্যাঁ আমি জানি আপনি আমাকে কেন ডাকছেন। তাহলে এই যে আপনি একটা পর একটা মানুষকে যে মারতেছেন, এই জিনিসটা কি ঠিক? ওরা এমন কিছু
কি করছে যার জন্য আপনি এত রাগ? তখন ওই মহিলাটা বলতেছে যে আমার তো কোনো দোষ ছিল না, তারা কেন আমাকে পুড়ায় মারলো? আমি নদীতে ঝাঁপ দিয়েও বাঁচতে পারিনি। বললো যে কি হয়েছিল? বললো যে কী হয়েছিল সেটা আপনি গ্রামবাসীকে জিজ্ঞেস করেন, আপনি পেয়ে যাবেন। বাকিটা আমি আর কিছু বলবো না। তারা যদি আমার এটা সমাধান দেয় তাহলে আমি আর কাউকে কিছু বলবো না, মারবো না, কিছুই করবো না। তো সেদিনের মতো মহিলা চলে গেল। তো উৎসুক জনতা, গ্রামবাসী সবাই, তখন ইমাম সাহেব বললো যে দেখেন আপনাদের গ্রামে এমন কি ঘটনা ঘটছে ওনার সাথে যার জন্য উনি আমার এই কথাটা বললো যে ওনাকে নাকি আগুন লাগিয়ে দেওয়া হয়েছিল, উনি ঝাঁপ দিয়েও বাঁচতে পারেনি এই খালে, এখান থেকে তার লাশটা নদীতে ভেসে গেছিল। তখন যারা মুরব্বীরা ছিল, তো এক মুরব্বী বলতেছে যে হ্যাঁ একটা ঘটনা ঘটছিল অনেক আগে। আপনারা জানেন যে হিন্দু সম্প্রদায়ে সনাতন যারা, এরা যখন আপনার মানে হাজব্যান্ডের মৃত্যু হইতো তখন তারা ওই যখন চিতা দাহ করা হইতো মানে চিতার মধ্যে দেহটা, তখন তারা ওই মহিলাকেও যে আপনার চিতার মধ্যে দিয়ে দিত। মানে সে তো জীবিত, তারপরেও এটা একটা অমানবিক কাজ ছিল তখনকার। তো মহিলা আর কি বাঁচানোর চেষ্টা করছে, তার হাজব্যান্ড মারা গেছে, তাকে ওই হাজব্যান্ডের যেই লাশ দাহ করতেছিল ওই চিতার মধ্যে তাকেও ফেলে দেওয়া হয়েছিল। কিন্তু উনি অনেক চেষ্টা করে আপনার পরের দৌড়ে এসে আপনার খালে ঝাঁপ দেয়, তবু সে বাঁচতে পারেনি। তারপর থেকে তার একটা জিদ চলে আসছিল, যেহেতু তারা এটা বিশ্বাস করে হিন্দুরা, তাদের পুণ্যজন্ম হয় বা এরকম ব্যাপার, সেটা আপনারা মোটামুটি জানেন কম বেশি। তো ওই এর জন্য তার আত্মাটা ঘুরে বেড়াইতেছে। যতদিন সে বিচার না পাবে ততদিন সে কাউকে ছাড়বে না। তো এটা শোনার পরে ইমাম সাহেব বললো যে ঠিক আছে, তাহলে আমি ওনাকে আবার ডেকে দেখি কিছু করা যায় কিনা। তো ইমাম সাহেব তাকে আবার ডাকলো। আপনারা একটা জিনিস খেয়াল করবেন, মানে যদি কাউকে জিন জাতি, সে খারাপ হোক ভালো হোক, যদি আপনি প্রথমে তাকে সালাম দেন তাহলে উনি কিছু সহজে আপনাকে করবে না। তো যাই হোক, পরে তাকে আবার ডাকলো। উনি ডাকার পরে ওনাকে বলল, পরে বললো আসলে গ্রামবাসী তো এখানে দোষ নাই, এখানে আপনাদের সনাতন ধর্মের তখনকার এই নিয়মটা ছিল। বলে হ্যাঁ তখন ওই নিয়ম ছিল, কিন্তু ওনারা তো বাধা দেয় নাই তারপরেও। তো হুজুর জিজ্ঞেস করতে আপনি এখন কী চান? তো উনি বললো যে আমি এটার বিচার এইভাবে চাই যাতে এটা গ্রামে না হয়, এবং আমার আত্মার জন্য মানে হিন্দু সম্প্রদায়ে যে সনাতন ধর্ম বলে যেভাবে মানে করে নিয়ম করে আমার আত্মা যাতে শান্তি হয় ওইভাবে পূজা করার জন্য। তো ইমাম সাহেব বললো আচ্ছা ঠিক আছে, তাহলে তো আপনার হবে। তো উনি বললো হ্যাঁ যদি আপনারা রিচুয়ালটা করে দেন তাহলে আমার আত্মাটা অনেক শান্তি হবে, আমি আর এইভাবে ঘুরবো না, আর কাউকে ক্ষতিও করবো না। তারপর গ্রামবাসী সবাই যখন ইমাম সাহেব বললো তাদেরকে ঘটনা, তখন আপনার হিন্দু সম্প্রদায় সনাতন যারা আছে তারা ওই মহিলার নামে পূজা করলো, পূজা অর্চনা করে যাদের যে রিচুয়াল আছে ওইভাবে করলো। করার পরে আলহামদুলিল্লাহ তারপর তাদের কোনো কিছু হয়নি, কেউ মারাও যায় নাই, আর কেউ ভয়ও দেখে না এরপর থেকে। তারপর তো মোটামুটি সব কিছুই ঠিক হয়ে গেছে। যাই হোক, ঘটনাটা আপনাদের কেমন লাগছে অবশ্যই আমাকে জানাবেন। আশা করি ভালো লাগছে, অনেক ইন্টারেস্টিং একটা ঘটনা ছিল। আর আমাদের সাথে থাকবেন। নেক্সট ঘটনা একটা এখন বলবো। আপনারা জানেন আমরা দুইটা করে ঘটনা সবসময় বলি, একটা একটু বড় হয় আর একটু ছোট হয়, তেমন বড় না। আর রিয়েল ঘটনাগুলো আপনারা ছোটই পাবেন। আচ্ছা, এখন নেক্সট যেই ঘটনা আমি বলবো, দুই ফ্রেন্ডের ঘটনা। তো ধরেন যে এক ফ্রেন্ড খুব বড়াই করতো যে আমার নানুর বাসায় এটা আছে সেটা আছে, অনেক বড়াই করতো।
তো আরেক ফ্রেন্ড বলতো যে ঠিক আছে তাহলে একদিন তো নানু বাসা নিয়ে চল দেখি। তো একজনের নাম ছিল আপনার আরিফ, আরেকজনের নাম ছিল জামাল। তো এই দুইজন খুব ক্লোজ ফ্রেন্ড ছিল। তো জামাল বলতেছে মানে জামাল এগুলো সব বলছে, পরে আরিফ বলছে তাহলে ঠিক আছে তাহলে আমার নিয়ে চল, আমি দেখবো। তো অ্যাজ ইউজুয়াল যেহেতু বলছে, তো আরিফ বললো ঠিক আছে, জামাল বললো ঠিক আছে তো চল যাই আমরা। তো গেল দুই ফ্রেন্ড যাওয়ার পরে নানির বাসায় গেল। নানির বাসায় যাবার মোটামুটি সব কিছু দেখলো, ভালোই গ্রাম অঞ্চল, ভালোই লাগতেছে, ঘুরতেছে ফিরতেছে। আরিফের জামাল দুজনে অনেকদিন পরে আসছে নানির বাড়ি। তো জামাল বলতেছে দেখছো আমার নানির বাড়ি এত কিছু আছে। তো আরিফ বলতেছে হ্যাঁ আমি তো দেখলাম সব কিছুই, হ্যাঁ অনেক কিছুই আছে। তো এগুলা সেগুলা মোটামুটি সারাদিন গেল, সন্ধ্যা পার হয়ে গেল, এখন রাতে ওর ঘুমাইতেছে। তো ঘুমের মধ্যে হঠাৎ আপনার আরিফ চোখ মেলে দেখে যে একটা কি যেন একটা ঘরের ভিতরে ঘুরতেছে, মানে ও বুঝতে পারতেছে না, স্পিডে প্রচুর, যদি একটু বুঝতেছে একটা কিছু ঘুরতেছে কালো, অনেকটা আপনার বিড়ালের লেজের মতো মোটা, মানে আপনার দেখেন না বোম্বা বিলাই ওরকম যেরকম লেজ থাকে এরকম মোটা জিনিস, কালো, শুধু ঘুরতেছে ঘরের মধ্যে। হ্যাঁ, আর ভঁ ভঁ শব্দ হইতেছে। এখন ও যে জামালকে ডাক দিবে ওইটা ওর মাথায় আসতেছে না, ওইটাই দেখতেছে। হঠাৎ যে ওইটা চোখ ফিরে উপরের দিকে তাকায়, দেখে সিলিংয়ের দিকে একটা কাটা মাথা ওর দিকে তাকায় আছে। এটা দেখার পর তো অনেক ভয় পেয়ে গেছে ও সাথে সাথে জামালকে ডাক দিছে, এই জামাল জামাল ওটো। বলে কী হয়েছে? দেখো সিলিংয়ের উপরে কাটা মাথা। বলে কই কাটা মাথা? ঘুমাতো। বলে আরে দেখ না, আরে দেখ ওই বিড়ালের লেজের মতো কালো একটা অবয়ব ঘুরতেছে পুরো ঘরে। তো ওটা তো জামালও দেখতেছে না, বলতেছে আরে তুই এই মানে ঘুমের ঘরে এগুলো দেখতেছিস, ঘুমা। যাই হোক, আরিফ কোনো রকম চোখ বন্ধ করে ভয়ে কীভাবে ঘুমায় গেছে বলতে পারে না। তো সকালে উঠে ওর মামাকে এগুলো সব কিছু বলছে যে কালকে রাত্রে আরিফ এগুলো দেখছে, জামাল বলছে। তো মামা তো বুঝতে পারছে যে কী ঘটনা। পরে বলে যে তোমরা ওই তোমার দাদুর ঘরটা দেখতেছো? বলে হ্যাঁ। শোনো, আমাদের এই বাড়িটা আমরা যখন করি এর আগে, স্বাধীনের হওয়ার আগে যখন পাকিস্তান বাহিনী এখানে আসছে, এখানে অনেক লাশ দাফন করা হয়েছে, শুধু ওরা মাটি ফালাইছে আর লাশ ফালাইছে, চাপা দিছে মাটি দিয়ে। এই তোমরা যে ঘরে কালকে থাকছে, এই ঘরে আমরা কাউকে থাকতে দিই না সহজে, না তোমরা বলাতে আমরা রাতে থাকতে দিছি। এই ঘরে টুকটাক এগুলো হয় আমরা জানি। যাই হোক, সমস্যা নাই, আরিফকে নিয়ে চলো, হুজুরের কাছ থেকে ওকে ঝাড়াই নিয়ে আসি, ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। তো আরিফকে নিয়ে গেল, নিয়ে যা হুজুরকে সব কিছু খুলে বলল। তো হুজুর ওকে একটু ঝাড়ে দিল আর একটু পানি পড়া দিয়ে দিল। হুজুর ভয়ের কিছু নাই, এইগুলো হলো খারাপ জিনের কাজ, ভয় দেখাইছে। যাই হোক, আরিফ পানি পড়া খাইল। তার কিছুদিন পর ওরা 2-1 দিন থাকার পরে চলে আসলো ঢাকা। তারপর ওর সাথে তেমন আর কিছু হয়নি। তো এই হলো একটা ছোট ঘটনা বললাম আপনাদেরকে। আশা করি আপনাদেরকে ভাল লাগছে। এখন আমাদের আজকের মতো এতটুকুই। আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের সাথে থাকবেন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব, শেয়ার, লাইক করবেন, আর বেল আইকনটি প্রেস করে দিবেন। আর যদি কারো খুব ইচ্ছে হয় গল্প পাঠানোর, অবশ্যই আমাদের ইমেল অ্যাড্রেসটা আমি বলে দিই, bhutghonta@gmail.com। এই ইমেল অ্যাড্রেস পাঠাইলে আমরা আপনাদের কাহিনী পেয়ে যাব, ইনশাল্লাহ সেটা আমরা বলার চেষ্টা করব। আর সর্বোপরি অনেক গরম, সবাই নিরাপদ থাকার চেষ্টা করবেন, বেশি করে পানি খাবেন।
আসসালামু আলাইকুম।